হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ডিসকাস করব ফেমাস আমেরিকান পোয়েটেস এমিলি ডিকিনসনের লেখা একটি অসাধারণ পোয়েম আই ক্যানট লিভ উইথ ইউ। পোয়েম শুরু করার আগে জেনে রাখা ভালো যে কোনো একজন এমিলি ডিকিনসনকে ম্যারেজ প্রপোজাল দিয়েছিল এবং এমিলি তাকে ডাইরেক্ট না বলে এই কবিতার মাধ্যমে তার রিজেকশন জানায় এবং কেন সে বিয়ে করতে পারবে না তার ব্যাখ্যা দেয়। এমিলি ডিকিনসন, তোমরা জানো, তার লেখার ধরন, তার ভাবনা সবকিছুই ছিল সময়ের থেকে অনেক এগিয়ে। তার কবিতাগুলোতে জীবন, মৃত্যু, প্রেম, আধ্যাত্মিকতা এই বিষয়গুলো বারবার ফিরে এসেছে। এই কবিতাটিও তার ব্যতিক্রম নয়। এখানে কবি প্রেম, জীবন, মৃত্যু এবং বিচ্ছেদের এক অদ্ভুত টানাপোড়েন এঁকেছেন। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি কবিতার কয়েকটি লাইন ইংরেজিতে পড়ছি, তারপর আমরা সেটার বাংলা মানে এবং ভেতরের অর্থ বোঝার চেষ্টা করব। I cannot live with you. It would be life, and life is over there, behind the shelf. প্রথম লাইনে কবি বলছেন I cannot live with you, অর্থাৎ আমি তোমার সাথে বাঁচতে পারবো না। কেন? কারণ ইট উড বি লাইফ, তোমার সাথে থাকাটাই হবে জীবন। কিন্তু সেই জীবন কোথায়? অ্যান্ড লাইফ ইজ ওভার দেয়ার, বিহাইন্ড দ্য শেলফ। সেই জীবন যেন কবির নাগালের বাইরে, তাকের পিছনে রাখা কোনো মূল্যবান জিনিসের মতো, যা দেখা যায় কিন্তু ছোঁয়া যায় না। এই শেলফ বা তাক আসলে একটা প্রতীক। এটা হতে পারে সামাজিক বাধা, ধর্মীয় বিধিনিষেধ বা কবির নিজের মনের কোনো গভীর দ্বিধা, যা তাকে তার ভালোবাসার মানুষের সাথে মিলিত হতে দিচ্ছে না। এবার দেখুন বিহাইন্ড দ্য শেলফ, এখানে কিন্তু সেন্টেন্স কমপ্লিট হয়নি। পরের লাইনটি এর সাথে যুক্ত। এটাকে বলে এনজাম্পমেন্ট। এনজাম্পমেন্ট হল কবিতার একটি লাইনের শেষ এবং পরবর্তী লাইনের মধ্যে একটি ধারাবাহিকতা। পরের লাইনে কি আছে? The sexton keeps the key to putting up our life, his porcelain, like a cup. এরপর কবি বলছেন The sexton keeps the key to putting up our life, his porcelain, like a cup. এই সেক্সটন হল গির্জার তত্ত্বাবধায়ক, যে সাধারণত সমাধিক্ষেত্রেরও দেখাশোনা করে। এখানে সেক্সটন যেন মৃত্যুর প্রতীক বা এমন কেউ যে জীবনের দরজা বন্ধ করে রেখেছে। কবি বলছেন আমাদের জীবনটা, অর্থাৎ তাদের দুজনের একসাথে থাকার যে সম্ভাবনা, সেটা যেন সেক্সটনের কাছে রাখা একটা পর্সেলেন কাপ বা চীনামাটির পেয়ালার মতো। চীনামাটির বাসন যেমন সুন্দর কিন্তু ভঙ্গুর হয়, তেমনি তাদের এই সম্পর্কটাও অত্যন্ত মূল্যবান কিন্তু স্পর্শকাতর। সেক্সটন সেই জীবনের চাবি নিজের কাছে রেখে দিয়েছে, যেন ইচ্ছে করলেই সেটাকে সযত্নে তুলে রাখতে পারে নাগালের বাইরে। এবার দেখুন কোয়েন্ট অর ব্রোক, আ নিউয়ার স্যাভরেজ প্লিজেস, ওল্ড ওয়ান্স ক্র্যাক, ডিসকার্ডেড অফ দ্য হাউসওয়াইফ। ডিসকার্ডেড অফ দ্য হাউসওয়াইফের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে সংসারের চাপে ভালোবাসা শেষ পর্যন্ত অবহেলিত হয়ে পড়বে, গৃহিণীর ফেলি দেওয়া একটি কাপের মতো। কোয়েন্ট অর ব্রোক, এবং সেটা ধীরে ধীরে ভঙ্গুর হয়ে যাবে। অ্যান্ড নিউয়ার সার্ভিস প্লিজেস, এবং সেই স্থানে আসবে নতুন কোনো কাপ, কারণ ওল্ড ওয়ান ক্র্যাক, কারণ পুরনোটা ভঙ্গুর হয়ে গেছে। এখানে এমিলি বলতে চেয়েছেন যে সংসারের চাপে একদিন তাদের প্রেম আর পবিত্র থাকবে না, সেটা অবহেলার শিকার হয়ে পড়বে। I could not die with you, for one must wait to shut the other's gaze down. You could not. কবি শুধু একসাথেই বাঁচতে পারবেন না তাই নয়, তিনি বলছেন I could not die with you, আমি তোমার সাথে মরতেও পারবো না। কেন? ফর ওয়ান মাস্ট ওয়েট টু শাট দ্য আদার্স গেজ ডাউন, কারণ দুজনের মধ্যে একজনকে আগে মরতে হবে এবং অন্যজনকে অপেক্ষা করতে হবে তার চোখ বন্ধ করে দেওয়ার জন্য। কিন্তু কবি জানেন ইউ কুড নট, তুমি সেটা পারবে না। হয়তো কবির প্রেম এতটাই সংবেদনশীল যে তিনি কবির মৃত্যু দেখতে পারবেন না, অথবা হাজব্যান্ডের এজ ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়াইফের চেয়ে বেশি হয়, সো হয়তো এমিলির আগেই ওর হাজব্যান্ডের মৃত্যু হবে, সেটা ভেবেই এমিলি এটা লিখেছেন। অ্যান্ড could I stand by and see you freeze without my right of frost, death's privilege? এবং কবি নিজের ক্ষেত্রেও বলছেন and could I stand by and see you freeze without my right of frost, death's privilege? আর আমি কি পাশে দাঁড়িয়ে তোমাকে জমে যেতে অর্থাৎ মারা যেতে দেখতে পারবো? আমার কি সেই অধিকার নেই মৃত্যুর শীতলতা অনুভব করার, যা মৃত্যুর একটা বিশেষ অধিকার বা প্রিভিলেজ? কবি আসলে বোঝাতে চাইছেন প্রিয়
প্রিয়জনের মৃত্যু দেখাটাও একটা অধিকারের মতো, যা থেকে তিনি বঞ্চিত হতে চান না, কিন্তু পরিস্থিতি এমন যে সেটাও সম্ভব নয়। Nor could I rise with you, because your face would put out Jesus's that new grace. এরপর কবি পরকালের কথা বলছেন। এখানে জেগে ওঠা বা রাইজ মানে হল রেজারেকশন। খ্রিস্টানরা মনে করেন যে ফাইনাল জাজমেন্টের দিন যিশু সবাইকে তাদের কবর থেকে তুলে তাদের কর্ম অনুযায়ী তাদের হেভেন অথবা হেলে পাঠাবেন। Nor could I rise with you, because your face would put out Jesus that new grace. অর্থাৎ আমি তোমার সাথে পুনরুত্থিতও হতে পারব না, স্বর্গে যেতে পারব না, কারণ তোমার মুখ যদি সেখানে থাকে তবে যিশুর মুখও ম্লান হয়ে যাবে। তোমার সৌন্দর্য বা তোমার প্রতি কবির ভালোবাসা এতটাই ভীষণ যে স্বর্গের নতুন আশীর্বাদও তার কাছে তুচ্ছ মনে হবে। এটা আসলে ভালোবাসার এক চরম প্রকাশ, যেখানে প্রেম ঈশ্বরের থেকেও বড় হয়ে ওঠে কবির কাছে। কিন্তু এর ফলে স্বর্গেও তাদের মিলন সম্ভব নয়। গ্লো প্লেন অ্যান্ড ফরেন অন মাই হোমসিক আই, এক্সেপ্ট দ্যাট ইউ দেন হি শন ক্লোজার বাই। যিশুর আলো তখন কবির কাছে গ্লো প্লেন অ্যান্ড ফরেন, অর্থাৎ সাধারণ এবং অচেনা মনে হবে। কবির হোমসিক আই বা গৃহকাতর চোখ শুধু তার প্রিয়জনকেই খুঁজবে। এক্সেপ্ট দ্যাট ইউ দেন হি শন ক্লোজার বাই, যদি না তুমি তার যিশুর থেকেও বেশি উজ্জ্বল হয়ে আমার কাছে থাকো। কিন্তু কবি জানেন স্বর্গের নিয়ম অনুযায়ী এটা সম্ভব নয়, তাই পরকালেও তাদের বিচ্ছেদ অনিবার্য। They'd judge us. How? For you served heaven, you know, or sought to, I could not. এরপর আসছে শেষ বিচারের প্রসঙ্গ। They'd judge us. How? তারা ঈশ্বর বা স্বর্গের দূতরা আমাদের বিচার করবে কিভাবে? For you served heaven, you know, or sought to, কারণ তুমি তো স্বর্গে সেবা করেছ বা করার চেষ্টা করেছ। অর্থাৎ কবির প্রিয়জন হয়তো ধার্মিক এবং ভালো মানুষ। আই কুড নট, কিন্তু আমি পারিনি। কবি নিজেকে সেই মাপকাঠিতে যোগ্য মনে করছেন না, কারণ তিনি জেসাসের থেকে নিজের আপনজনকে বেশি ভালোবেসেছেন। Because you saturated sight, and I had no more eyes for sordid excellence as paradise. কবি কেন পারেননি? Because you saturated sight, and I had no more eyes for sordid excellence as paradise. কারণ তুমি আমার দৃষ্টিকে এতটাই পরিপূর্ণ করে রেখেছিলে যে স্বর্গের মতো সর্ডেড এক্সেলেন্স বা তথাকথিত জঘন্য শ্রেষ্ঠত্বের দিকে তাকানোর মতো চোখ আমার আর ছিল না। কবির কাছে তার ভালোবাসাই ছিল একমাত্র স্বর্গ, তাই প্রচলিত স্বর্গের ধারণা তার কাছে অর্থহীন। এটা একদিকে যেমন প্রেমের চরম পরাকাষ্ঠা, অন্যদিকে প্রচলিত ধর্মবিশ্বাসের প্রতি এক ধরনের চ্যালেঞ্জও বটে। And where you lost, I would be, though my name rang loudest on the heavenly fame. যদি তুমি হারিয়ে যাও বা তোমাকে যদি না পাওয়া যায়, আমিও হারিয়ে যাব। Though my name rang loudest on the heavenly fame, যদিও স্বর্গের খাতায় আমার নাম সোনার অক্ষরে লেখা থাকে বা আমার খ্যাতি স্বর্গে সবচেয়ে বেশি হয়, তবু তুমি না থাকলে আমার কাছে সব অর্থহীন। And where you saved, and I condemned to be where you were not, that self were hell to me. So we must meet apart, you there, I here, with just the door ajar, that oceans are, and prayer, and that white sustenance, despair. এবার এই লাইনটির ব্যাখ্যা করা যাক। And where you saved, and I condemned to be, where you were not, that self were hell to me. অর্থাৎ যদি তুমি মুক্তি পাও, স্বর্গে যাও, আর আমাকে যদি এমন কোনো জায়গায় দণ্ড দেওয়া হয় যেখানে তুমি নেই, তবে সেই অবস্থাই আমার কাছে নরক। কবির কাছে প্রিয়জনের সান্নিধ্যই স্বর্গ, আর তার অনুপস্থিতি নরক, সে যে জায়গায় হোক না কেন। So we must meet apart, you there, I here, with just the door ajar, that oceans are, and prayer, and that white sustenance, despair. এবার এই লাইনটির ব্যাখ্যা করা যাক।
সো অর্থাৎ আমাদের আলাদাই থাকতে হবে। তুমি ওখানে, আমি এখানে। মাঝখানে শুধু সামান্য ফাঁক হয়ে থাকা একটা দরজা, যেটা আসলে সমুদ্রের মতো বিশাল দূরত্বের প্রতীক আর প্রার্থনার প্রতীক। আর বেঁচে থাকার জন্য আমাদের সম্বল কি? ডেসপেয়ার, হতাশা। এই হতাশা তাদের কাছে হোয়াইট সাস্টেন্যান্স বা শ্বেত শুভ্র জীবনধারণের উপাদান। সাদা রং এখানে পবিত্রতা বা অপরিহার্যতার প্রতীক হতে পারে। অর্থাৎ এই বিচ্ছেদ এবং হতাশাটাই তাদের সম্পর্কের নিয়তি, আর এটাই তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। তাহলে এই কবিতার মধ্যে দিয়ে এমিলি ডিকিনসন কি বোঝাতে চাইলেন? তিনি আসলে বলতে চাইছেন যে তার ভালোবাসা এতটাই তীব্র এবং সর্বগ্রাসী যে পৃথিবীর কোনো নিয়ম, এমনকি মৃত্যু বা পরকালের নিয়মও তাদের মিলন ঘটাতে পারবে না। তারা একসাথে বাঁচতে পারবে না, কারণ জাগতিক জীবনে অনেক বাধা। তারা একসাথে মরতেও পারবে না, কারণ মৃত্যুর প্রক্রিয়ায় বিচ্ছেদ অনিবার্য। তারা স্বর্গেও মিলিত হতে পারবে না, কারণ কবির কাছে তার প্রেমাস্পদ ঈশ্বরের থেকেও বড়, যা স্বর্গের নিয়ম বিরুদ্ধ। আবার যদি একজন স্বর্গে যায় এবং অন্যজন নরকে, সেটাও কবির কাছে অসহনীয়। আশা করি আই ক্যানট লিভ উইথ ইউ কবিতাটির এই বিশ্লেষণ তোমাদের ভালো লেগেছে এবং তোমরা এর গভীরতা কিছুটা হলেও অনুভব করতে পেরেছ। এমিলি ডিকিনসনের কবিতাগুলো এমনই, বারবার পড়লে নতুন নতুন অর্থ খুঁজে পাওয়া যায়। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু বলার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে নাও। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো কবিতা নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।